টেকনিক, মানে দুদিন পর পর গাড়ি নষ্ট হবে আর দুদিন পর পর গাড়ি আমি তোদের গ্যারেজে নিয়ে আসবো, তোরা তো টাকা পাবি। তোরা ইচ্ছে করে গাড়িটা নষ্ট করে দিস যাতে দুদিন পর পর এখানে গাড়ি নিয়ে আমি আসি। ম্যাডাম শুনেন, এটা আমার কোনো টেকনিক না। আপনি একটা জিনিস ঠিক করতে দিচ্ছেন, ওটা ঠিক করে দিছি। আবার যদি নষ্ট হয়ে যায় ওটা দোষ তো আমরা নিব না, ওটা তো দোষ তো আমগো হয় না। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমাকে লেকচার দিস? তোকে থাপ্পড় মারাটা কম হয়ে গেছে, তোকে আসলে জুতো পেটা করা উচিত ছিল। এই তুই জানিস না আমরা বড় লোক, আমরা যা বলবো সবকিছু আমাদের কথা মতো হবে। আমি হলাম ধনির দুলালি, আমার যখন যেটা মন চায় আমি তখন সেটা করি। লন, গাড়িটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে মানে 2 মিনিটে গাড়ি ঠিক হয়ে গেল? হ্যাঁ, একদম ঠিক হয়ে গেছে। বিশ্বাস হয় না তো? আপনি আমারে কাজ দিবেন? হ্যাঁ দিব। দেখুন আমার 4টা কার শপ আছে, সেখানে আমার একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার খুব ইমার্জেন্সি দরকার। আর আমার মনে হলো আপনি খুব ভালো একজন মিস্ত্রি। বাহ, তোর তো দেখছি অনেক উন্নতি হয়েছে। আগে গ্যারেজে কাজ করতিস আর এখন শোরুমে কাজ করছিস। যাক, ভালোই উন্নতি করেছিস। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি ওনার নামে যা তা বলতেছেন, ভেবে চিন্তে বলতেছেন? উনি কে জানেন? উনি হচ্ছেন আমাদের বড় সাহেব। আর বড় সাহেবের পাশে যে মেয়েটা দেখতেছেন ওনার ছোট বোন। এই ছোট বোনের নামে এই শারমিন কার সেন্টার। আর এই ঢাকা শহরে ওনাদের 10টা শোরুম আছে। কি এখনো কি ওনার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা, কারণ আপনার মতো অহংকারী বড়লোক মেয়েরা কখনো ভাবতে পারে না যে গরিবরাও বড়লোক হতে পারে। আপনাদের মাথায় সবসময় এটাই ঘোরে, যারা বড়লোক তারা সবসময় বড়লোকই থাকবে, আর যারা গরিব তারা সবসময় গরিবই থাকবে। ভাইয়া ওঠো, তোমার জন্য খাওয়ানো আনছি, অনেক কাজ করছো, আগে খেয়ে নাও। কই তুই বাইরে যা। ভাই তাতে একটু ঠান্ডা খায় নিও। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই মার সেবা যত্ন কর, আমি হাতের কাছে শেষ করে আইতেছি। যা। আর শোনো, মার জন্য কিন্তু ওষুধটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ওষুধ নিয়ে আমনি। যা। আচ্ছা তাহলে আমি যাইগা। এই ফকিরের বাচ্চারা, কোথায় তোরা? আই তোরা কে কোথায় আছিস? এদিকে 15 দিন হয়ে গেছে আমি আমার গাড়িটা কালার করতে দিয়ে গেছি, এখনো ঠিক হয়নি। ম্যাডাম কি হইছে, এত চিল্লাইতেছেন কি লিগা? আরে গাড়ি ঠিক করতে দিবেন, গাড়ি ঠিক করতে তো সময় লাগে তাই না? আমি আর একটা দিনও ওয়েট করতে পারবো না, আমার গাড়িটা এক্ষুনি ঠিক করে দিতে হবে। ম্যাডাম আপনি আমার থাপ্পড় মারলেন। থাপ্পড় মেরেছি, বেশ করেছি। এই থাপ্পড়টা আরো 15 দিন আগে তোকে মারা উচিত ছিল, কিন্তু আমি ভুল করছি। আমি যদি আগে জানতাম যে তোরা এত ঢিলামি করে কাজ করিস তাহলে তখনই থাপ্পড়টা মেরে যেতাম। ফকিন্নির বাচ্চা, আমি যদি আগে জানতাম তোরা কাজে এইভাবে ফাঁকি দিবি তাহলে কখনোই আমি এখানে রং করতে দিতাম না। ম্যাডাম আপনার গাড়িটা রং করতে গিয়ে দেখি আপনার ইঞ্জিনে অনেক সমস্যা, এর লেগে তো দেরি হইতাছে। আর ম্যাডাম এটা গাড়ি, যন্ত্রপাতির গাড়ি, এর মধ্যে ইঞ্জিন পাতি আছে, পার্টস পাতি আছে, এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো তো চিরদিন ভালো থাকে না, তাই এইগুলারে আবার রিপেয়ার করতে হয়, একটু সময় তো দিতেই হইব। আপনি শুধু শুধু আমারে মারলে, একটু বুঝাই কইলে তো হইতো। এই শোন, তুই একদম আমার মুখে মুখে তর্ক করবি না, এসব কিন্তু আমার একদম পছন্দ না। তুই কাজ করছিস, কাজ করার বিনিময়ে আমার কাছ থেকে টাকা নিচ্ছিস, তুই কি ফ্রিতে করে দিচ্ছিস? দিচ্ছিস না, তাহলে এত বড় বড় কথা কেন বলছিস? টাকা যেহেতু নিচ্ছিস অবশ্যই টাইম মতো আমার কাজ করে দিতে হবে। ম্যাডাম শুনেন, আপনার গাড়ি আগেও নষ্ট হয়ে গেছিল, আমরা ঠিক করে দিছি, আপনি টাকা দিয়ে দিছেন। এখন আবার নষ্ট হয়ে গেছে, রং করতে দিছেন, এখন তো আবার টাকা দিবেন তাই না? গাড়ি নষ্ট হয়ে তো আমাকে দোষ না। এটা তোদের একটা টেকনিক, মানে দুদিন পর পর গাড়ি নষ্ট হবে আর দুদিন পর পর গাড়ি আমি তোদের গ্যারেজে নিয়ে আসবো, তোরা তো টাকা পাবি। তোরা ইচ্ছে করে গাড়িটা নষ্ট করে দিস যাতে দুদিন পর পর এখানে গাড়ি নিয়ে আমি আসি। ম্যাডাম শুনেন, এটা আমার কোনো টেকনিক না। আপনি একটা জিনিস ঠিক করতে দিচ্ছেন, ওটা ঠিক করে দিছি। আবার যদি নষ্ট হয়ে যায় ওটা দোষ তো আমরা নিব না, ওটা তো দোষ তো আমাকে হয় না, কারণ ইচ্ছা করে কোনো কিছু নষ্ট করে দেই না। ইলেকট্রনিক জিনিস যে কোনো ভাবে নষ্ট হয়ে যাইতে পারে, তাই বলে কি আমাকে দোষ দিবেন? শুনেন, আমরা টাকা নেই ঠিকই, তবে নষ্ট জিনিস ভালো কইরা, ভালো জিনিস নষ্ট করে আমরা টাকা নেই না। আপনারা হয়তো ভাবেন আমরা গরিব মানুষের ধান্দাবাজ, ধান্দা করে বড়দের কাছ থেকে টাকা নেই, কিন্তু ম্যাডাম আমরা ধান্দাবাজ না, কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলে তারপরে টাকা নেই। ম্যাডাম একটা কথা কন তো, আমি যদি এই গ্যারাজের মেকানিক না হইয়া মালিক হইতাম, জীবনেও আমার লাগে এমন করে কথা কইতে পারতেন? পারতেন না। আসলে আপনাদের মতো কিছু সংখ্যক এই ধনিক দুলালিরা আছে, গরিবরে মানুষ বিলাই মনে করে না। আমরা পথের ফেলনা মানুষ না, কুকুর বিড়াই না, আমরা মানুষ। আমাকে একটু সম্মান দিয়ে কথা কইেন। শুনেন, টাকা পয়সা ধন সম্পত্তি সারা জীবন থাকে না, আজকে আছে কালকে মইরা গেলে আপনার টাকা পয়সা সব পরে খেয়ে যাইবো, আপনি আর একটা টাকাও খাইতে পারবেন না। তাই দয়া করে মানুষের লোক একটু ভালো ব্যবহার করেন, মানুষকে সম্মান করেন।
ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমাকে লেকচার দিস? তোকে থাপ্পড় মারাটা কম হয়ে গেছে, তোকে আসলে জুতো পেটা করা উচিত ছিল। এই তুই জানিস না আমরা বড় লোক, আমরা যা বলবো সবকিছু আমাদের কথা মতো হবে। আমি হলাম ধনির দুলালি, আমার যখন যেটা মন চায় আমি তখন সেটা করি। আরে তোদের এই যে 2-4টা গ্যারেজ না কিনে নেওয়ার ক্ষমতা আমার আছে, তাই নেক্সট টাইম থেকে কখনো আমার মুখে মুখে তর্ক করবি না। আর আমাদের মতো বড় লোকরা যদি তোদের গ্যারেজে আসে সম্মান দিয়ে কথা বলবি, তা না হলে লাথি মেরে এখান থেকে বের করে দিব। হ ম্যাডাম, এইটা আমি জানি আপনারা হইলেন ধনির দুলালি, আপনারা যা মনে চায় তাই করতে পারেন, চাইলে আমার এই যাতে বাইরে করে দিতে পারেন। যাক ভালো, দেরিতে হলেও তুই বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। শোন, আমার বাবার হচ্ছে অনেক টাকা পয়সা, আমার যখন যেটা মন চায় আমি তখন সেটা করি। যা গাড়িটা ঠিক কর, আর নেক্সট টাইম থেকে আমাদের মতো বড় লোকদেরকে সম্মান দিয়ে কথা বলবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আর আপনার মুখে মুখে তর্ক করুন না, আর 2-1 দিনের মধ্যে আপনার গাড়িটা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দেব। শোন, জাস্ট 2 দিনই সময়, আর 2 দিনের মধ্যে যদি তুই আমার গাড়ি ঠিক না করতে পারিস তাহলে তোর মালিককে বলে তোকে কাজ থেকে বের করে দিব। কথাটা ভালো করে মনে রাখিস। গাড়ির কি হয়েছে? না স্যার, বুঝতেছি না আসলে কি সমস্যা হয়েছে। একটু আগে তো ঠিকই ছিল। বুঝতে পারছো না মানে? 1 সপ্তাহ হয়নি, প্রায় 1,20,000 টাকা দিয়ে তুমি গাড়ি সার্ভিসিং করিয়েছো, তাহলে গাড়ির এই অবস্থা কেন? তুমি জানো যে আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ইন টাইম যদি সেখানে না পৌঁছায় আমার কোটি কোটি টাকা লস হয়ে যাবে। তুমি 5 মিনিটের মধ্যে গাড়ি ঠিক করো, আদারওয়াইজ আমি তোমাকে ফায়ার করব। স্যার কোনো সমস্যা? আরে ভাই বলবেন না, মাত্র সপ্তাহখানেক আগে এই গাড়িটা আমি সার্ভিসিং করিয়েছি, তাও 1,20,000 টাকা দিয়ে। একটা ইম্পর্টেন্ট মিটিং এ যাওয়ার কথা আমার, বাট গাড়ি রাস্তার মাঝখানে নষ্ট হয়ে গিয়েছে। এদের দিয়ে কোনো কাজ হয় না। স্যার যদি কিছু মনে না করেন তাইলে গাড়িটা আমি একটু দেখতে চাইতেছি। হোয়াট? আপনি আমার গাড়ি দেখবেন? হাউ ক্যান দিস পসিবল? আপনি কি গাড়ির কিছু বোঝেন? না আসলে পারবো কিনা জানি না, তাই যদি চেষ্টা করতে দিতেন তাহলে একটু চেষ্টা করে দেখতাম আর কি। ঠিক আছে দেখুন। আচ্ছা দেখতাছি। লন, গাড়িটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে মানে? 2 মিনিটে গাড়ি ঠিক হয়ে গেল? অনেকক্ষণ যাবত তো ট্রাই করছিল, তাছাড়া সার্ভিসিং এও বললো গাড়িতে মেজর প্রবলেম আছে, আর তুমি কিনা 2 মিনিটে আমার গাড়ির প্রবলেম সলভ করে দিলে। হাউ ক্যান দিস পসিবল? হ্যাঁ একদম ঠিক হয়ে গেছে। বিশ্বাস হয় না তো চালাই দেখেন। না না না, আমার চেক করতে হবে না, আপনি যেহেতু বলছেন আমি বিশ্বাস করছি। বাই দ্য ওয়ে, আপনি কি করেন, মানে হোয়াটস ইউর প্রফেশন? লেখাপড়া করেন না কি করেন? লেখাপড়া অনেক করতে পারি নাই, ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছিলাম, পরে জীবিকার তাগিদে একটা গ্যারেজে কাজ করতাম। ওই জায়গাটা ঝামেলা হয়েছে, আমার মিথ্যা অপবাদ দিছিল, এর লেগা কাজ থেকে আমার বাইর কইরা দিছে। নতুন কাজের জন্য একটু ঘুরতাছিলাম আর কি। ওকে ওয়েল, নাও এখানে বেশ কিছু টাকা আছে, রাখো। আরে না না স্যার, আমরা টাকা দিয়েন না, আমি টাকা নিতে পারব না। মনে করেন আমি আপনার সাহায্য করছি। শুনেন, আপনি যদি আমার গ্যারেজে গাড়িটা নিয়ে যাইতেন তখন আপনি আমার টাকা দিলে আমি টাকা নিতাম। আমি তো নিজে থেকে গাড়িটা ঠিক করে দিছি, তখন আমার টাকা দিতে হইব না। বাহ, আপনার চিন্তা ভাবনা তো খুব সুন্দর। এই সময়ে এ ধরনের মেন্টালিটির ছেলে পাওয়া খুব টাফ। আপনি যদি চান আমার কোম্পানিতে জয়েন করতে পারেন। সত্যি কইতাছেন? আপনি আমার কাজ দিবেন? হ্যাঁ দিব। দেখুন আমার 4টা কার শপ আছে, সেখানে আমার একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার খুব ইমার্জেন্সি দরকার, আর আমার মনে হলো আপনি খুব ভালো একজন মিস্ত্রি। আমি চাই আপনি আমার ওই অটোমোবাইল শপের হেড ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করুন। এই নিন আমার ভিজিটিং কার্ড, টাইম মতো চলে আসবে। আপনারা যে কি বইলা ধন্যবাদ দিমু, আমার কাছে তো কোনো ভাষাই নাই। আমি কাজ খুঁজতেছিলাম, এত বড় একটা কাজ পেয়ে যাবো আমি তো ভাবতেও পারতাছি না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকাল সকাল চলে আসুন। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই,
আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন। আমার এখন একটা বড় ডিল ফাইনাল করতে যাওয়ার কথা। আপনি আমার উপকার করেছেন, আমি আপনার একটা উপকার করার চেষ্টা করলাম। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে। বাহ, তোর তো দেখছি অনেক উন্নতি হয়েছে। আগে গ্যারেজে কাজ করতিস আর এখন শোরুমে কাজ করছিস। যাক, ভালোই উন্নতি করেছিস। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোর স্যালারি কত? ধ্যাৎ, আমি এবার পাগলের মতো কি সব জিজ্ঞেস করছি। তোর স্যালারি আর কত হবে? এই 8 থেকে 10,000 টাকার মতো হবে। আর যদি তার থেকে বেশি হয় তাহলে 12,000 টাকা। এর বেশি ইনকাম করার সামর্থ্য তোর এখনো হয়নি। শোন, তোকে ফ্রিতে একটা টিপস দিয়ে যাই। আমাদের মতো বড় লোকরা যখন আসবে তখন আমাদের পায়ের কাছে পড়ে থাকবে, আমাদেরকে সুন্দর করে রেসপেক্ট করবি, এভাবে মাথা নিচু করে, আর আমাদের সঙ্গে খুব সুন্দর করে কথা বলবি। তাহলে দেখবি যে আমরা মাঝে মধ্যে তোদেরকে যে টিপস দিব এটা তো স্যালারির থেকেও বেশি হবে। এটা কিন্তু তোরই ফায়দা। শোন, আমরা বড় লোকরা কিন্তু এটা অনেক পছন্দ করি যে ছোট লোকরা এসে আমাদের পায়ের কাছে পড়বে, আমাদের কাছে কষ্টের কথা শেয়ার করবে, তাদের কি প্রয়োজন না হাত জোর করে আমাদের কাছে ভিক্ষে চাইবে, সুন্দর করে কথা বলবে। এগুলো কিন্তু পার্সোনালি আমার অনেক পছন্দ, আর আমার মতো যারা বড় লোক আছে তাদেরও অনেক পছন্দ। সো এখন থেকে এই কাজটা কিন্তু অবশ্যই করবি। একটা জিনিস না আমাকে খুব ভাবাচ্ছে, তোর ড্রেস আপ তো চেঞ্জ হয়েছে কিন্তু তোর গা থেকে গন্ধটা এখনো আসছে। তুই না এখানে চাকরি করতে পারবি না, তোর যোগ্যতা নেই এখানে চাকরি করার। তোর জন্য তো ওই যে গ্যারেজে কাজ করা, তারপর হচ্ছে মানুষের হোটেলে কাজ করা, ওয়াশরুম পরিষ্কার করা, এগুলো তোর ফেসের সঙ্গে খুব ভালো মতো মানায়। আর তার থেকে বড় কথা হচ্ছে তুই একটা ছোট লোক, তুই তো এগুলোই করবি, তুই এখানে কেন কাজ করবি? না 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 না, এটা না আমি একদমই মানতে পারছি না। আমি একটা কাজ করি, আমি তোর ম্যানেজারকে বলে তোকে এখান থেকে বের করে দিই, কারণ তুই তো এখানে কাজ করতে অভ্যস্ত না, তুই তো ওই সব জায়গায় কাজ করতে অভ্যস্ত, তুই তো নর্দমা থেকে উঠে এসেছিস। তুই যদি বের হয়ে গিয়ে ওই কাজগুলোই করিস তাহলে তোর জন্য এটাই সুবিধা। আমি কিন্তু তোর কষ্টটা বুঝতে পারছি। আচ্ছা, এই যে শুনছেন, এক্সকিউজ মি। জি স্যার। এই যে জি স্যার কাকে বলছেন? আমি ডেকেছি, বলুন যে জি ম্যাডাম। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের শোরুমে কি সব ফকিন্নিদেরকে ডেকে এনেছেন? মানে ও যদি এখানে থাকে তাহলে কি আপনার শোরুমে থেকে এই কারগুলো সেল হবে? কেউ কিনতে আসবে? আর অন্য যারা আছে তারাও আসবে না। কেন জানেন? কারণ ওর ড্রেস আপ চেঞ্জ হলেও ওর গা থেকে এখনো গন্ধ বের হচ্ছে। ও কে জানেন? ও হচ্ছে একটা গ্যারেজে কাজ করতো, ওখান থেকে এখানে এসেছে। এগুলো আপনারা যাচাই বাছাই করে তারপর চাকরিতে নেবেন না। প্রথম চাকরি করতে আসছে তো, এই জন্য ড্রেস আপ মোটামুটি ঠিক আছে। কিছুদিন পর ওদের স্বভাব আগের মতো হয়ে যাবে, ওরা যেরকম নোংরা ভাবে থাকতো ওরকমই হয়ে যাবে। আর তারপরে এই যে গাড়িতে যদি দাগ ফেলে দেয়, গাড়িতে যদি দুর্গন্ধ, ময়লা এইসব কিছু যদি মিশিয়ে ফেলে, তাহলে কেউ এখান থেকে গাড়ি কিনতে আসবেন না। এগুলো কি আপনাদের কমন সেন্স নাই? এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনাদের মার্কেটিং পলিসি কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, আর এটা আপনাদের জন্য খুবই দুঃখজনক। আপনাদের কাছ থেকে এটা কখনোই আশা করা যায় না। এই আপনি আরেকটা কথা বলবেন না। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি ওনার নামে যা তা বলতেছেন, ভেবে চিন্তে বলতেছেন? উনি কে জানেন? আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। ওকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। ও হলো একটা মেকানিক যার 2 পয়সার মুরদ নেই, আর ওর এই দামি শোরুমে এই গাড়ির ভিড়ে থাকা। এই আপনি চুপ থাকেন। উনি কে জানেন? উনি হচ্ছেন আমাদের বড় সাহেব। আর বড় সাহেবের পাশে যে মেয়েটা দেখতেছেন ওনার ছোট বোন। এই ছোট বোনের নামে এই শারমিন কার সেন্টার। আর এই ঢাকা শহরে ওনাদের 10টা শোরুম আছে, আর বড় সাহেব এই শোরুম উদ্বোধন করছে। কি বলছেন আপনি এসব? আচ্ছা তুই বলতো এসব কি সত্যি? কি এখনো কি ওনার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা, কারণ আপনার মতো অহংকারী বড়লোক মেয়েরা কখনো ভাবতে পারে না যে গরিবরাও বড়লোক হতে পারে। আপনাদের মাথায় সবসময় এটাই ঘোরে, যারা বড়লোক
তারা সবসময় বড় লোকই থাকবে, আর যারা গরিব তারা সবসময় গরিবই থাকবে। আমি মেকানিক ছিলাম, গ্যারেজে কাজ করতাম। কেন? যারা মেকানিক থাকে, গ্যারেজে কাজ করে, যারা গরিব মানুষ, তারা কি বড় লোক হতে পারে না? অবশ্যই পারে। মন মানসিকতা চেঞ্জ করুন, মানুষকে সম্মান করতে শিখুন, দেখবেন মানুষ আপনাকে সম্মান করবে। আপনি তো সবসময় বলতেন আপনি একজন ধনীর দুলালি। ধনী মানুষরা কি এমন হয় না? সব ধনীরা এমন হয় না। টাকা থাকলেই বড় লোক হওয়া যায় না। বড় লোক হতে গেলে বড় একটা হৃদয়ের প্রয়োজন, যেটা আপনার নেই। আর বাই দ্য ওয়ে, আপনার পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটার দাম 35 লক্ষ টাকা। আপনি যেন আমাকে কি বলেছিলেন? আপনার গাড়ির পাশে আমি থাকলে আপনার গাড়িটা নোংরা হয়ে যাবে। এখন আমি বলছি, আপনি যদি আমার গাড়ির পাশে থাকেন তাহলে আমার গাড়িটা নোংরা হয়ে যাবে। আমি গ্যারেজে কাজ করতাম বিধায় আপনি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছিলেন। এখন আপনার জন্য যদি আমার গাড়িতে একটু ময়লা লাগে, তার জন্য যদি আমি আপনাকে থাপ্পড় বসিয়ে দেই, তাহলে আপনার কেমন লাগবে? শুনুন, আমার এই শোরুমে সর্বনিম্ন যে গাড়িটা আছে না, সেই গাড়িটার দামও 20 লক্ষ টাকা, যেটা আপনার গাড়ির থেকেও অনেক দাম বেশি। এখন চিন্তা করুন, আপনার জায়গাটা কোথায় আর আমার জায়গাটা কোথায়? আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে না জেনে বুঝে আপনার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করেন আজকের পর থেকে আমি আর এমন অহংকার করব না। আমার আগেই বোঝা উচিত ছিল যে গরিব হলেও তারাও মানুষ। আমি এত অহংকারী হয়ে গিয়েছিলাম যে আমি আপনার সাথে যা না তাই ব্যবহার করে গেছি। প্লিজ সরি। আর এখন থেকে আমি গরিব মানুষদেরকে অনেক সম্মান করব। দেখুন, কখন মানুষের ভাগ্যের চাকা কিভাবে পরিবর্তন হয়ে যাবে শুধুমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, তাদের ব্যবহার হওয়া উচিত অনেক ভালো। আর তাদের ব্যবহার যদি পশুর মতো হয়ে যায় তাহলে কি করে হয় বলুন? আর হ্যাঁ, একটু আগে কি যেন কথা বললেন, আপনাদের মতো বড় লোকদের সামনে মাথা নিচু করে দাঁড়াতে হয়। সরি টু সে, আমি শুধুমাত্র খোদা তাআলার সামনেই মাথা নিচু করতে রাজি আছি, কোনো মানুষের সামনে নয়। আজকের পর থেকে আপনি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে একটাবার চিন্তা করবেন। আর হ্যাঁ, মানুষকে সম্মান করবেন, তাহলে মানুষ আপনাকেও সম্মান করবে। বোন, ভেতরে চল। হ্যাঁ ভাইয়া চলো।